আচ্ছা, আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, ঠিক আছে? আর মন দিয়ে পড়াশোনা করছো। তোমরা পড়াশোনাটাকে সুন্দরভাবে করো, পড়াশোনাটাকে থেমে রাখো না, ঠিক আছে? আমি তোমাদের সঙ্গে আছি। তোমাদের আমি বিশেষ করে আমার যা বিষয়টা আমি পড়াই, ফিজিক্স বা ভৌতবিজ্ঞান, ফিজিক্যাল সায়েন্স, সেটা তোমাদের আমি সব রকমভাবে সাহায্য করব, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। তোমরা কিন্তু পড়াশোনাটাকে আমার সঙ্গে সমানভাবে এগিয়ে চলো। আমি তোমাদের সব রকমভাবে এডুকেশনের বিষয়ে সাহায্য করার জন্য প্রস্তুত আছি, ঠিক আছে? আমি আজকে তোমাদের যে বিষয়টা আলোচনা করব, ঠিক আছে, সেটা হচ্ছে আমি তোমাদের ভেক্টর পড়িয়েছি। এই ভেক্টর থেকে আমাদের এইচএসে কী কী প্রশ্ন আসতে পারে। যেহেতু এবারে আমাদের লিখিত পরীক্ষা হবে, তো সেই লিখিত পরীক্ষাতে মার্চ মাসের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে লিখিত পরীক্ষাতে কী কী প্রশ্ন আসতে পারে, কিংবা জয়েন্ট এন্ট্রান্স কিংবা জে মেইন জে অ্যাডভান্স নিটে কী কী প্রশ্ন আসতে পারে, আমরা সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা করব, ঠিক আছে? তোমরা সবাই আমার সঙ্গে সুন্দরভাবে পড়াশোনা করো, ঠিক আছে? আর খুব ভালো মন নিয়ে চলাফেরা করো, সুস্থ স্বাভাবিক মন নিয়ে। হ্যাঁ, বারবার বলি, যদি তোমাদের মন খুব ভালো হয়, মন যদি খুব পবিত্র হয়, তাহলে তোমাদের এডুকেশন খুব সুন্দর হবে। তোমরা খুব ভালো মন নিয়ে পড়াশোনা করতে পারবে। পড়াশোনা করতে পারলে তোমরা একটা ভালো জায়গায় পৌঁছে যাবে, তোমরা জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে, তোমাদের লক্ষ্যে তোমরা পৌঁছতে পারবে। আর যদি আমার স্টাডিটা তোমাদের ভালো লাগে, তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে দেবে, ঠিক আছে? তাহলে পরবর্তী ভিডিওটা তোমরা দেখতে পেয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? বন্ধুদের মধ্যেও দেখো, সবাই হয়তো পড়তে পারছে না, সবাই হয়তো স্যারের কাছে যেতে পারছে না, কিন্তু আমার এই এডুকেশনটা তারা পেতে পারে, ঠিক আছে? তোমরা যদি তাদেরকে একটু হেল্প করো, তাহলে তারাও কিন্তু আমার এই স্টাডিটা পেয়ে যাবে, তাহলে তারাও আমার সঙ্গে সমানভাবে পড়তে পারবে, ঠিক আছে? তোমরা যারা পেয়ে গেছো, তোমরা তোমাদের দাদা দিদি কিংবা যারা ভাই রয়েছে তাদেরকে মধ্যে তোমরা শেয়ার করে দেবে, তাহলে তারাও পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাওয়া, ঠিক আছে? আচ্ছা, এখানে নিটটি প্রশ্নটাও আছে, ঠিক আছে, ঠিক আছে। আর দুটি ভেক্টরের স্কেলার যোগফল এবং ভেক্টর যোগফল সমান হবে। কখন দুটি ভেক্টরের স্কেলার যোগফল এবং ভেক্টর যোগফল সমান হবে? স্কেলার যোগফল মানে কি? ধরলাম দুটি ভেক্টর এ বি, কি বললাম? ধরিলাম দুটি ভেক্টর এ এবং বি। তাহলে এ ও বি যদি হয়, তাহলে স্কেলার যোগফল কি হবে? স্কেলার যোগফল কি হবে? তাহলে তাদের স্কেলার যোগফল কি? স্কেলার যোগফল কি হবে? যোগফল কি না এ প্লাস বি, ভেক্টর সাইন মাথায় দেই, এবং ভেক্টর যোগফল কি হবে? ভেক্টর যোগফল কি হবে? ভেক্টর যোগফল ভেক্টর যোগফল কি হবে? না, ভেক্টর যোগফল হবে কি হবে? ভেক্টর সাইন থাকবে এ মাথায় ভেক্টর সাইন আর বি মাথায় ভেক্টর সাইন। কি বলবে? কখন এই দুটোকে আমি কি করব? সমান। এই দুটোকে আমি কি করব? সমান করব। তাহলে কখন সেটা হবে, ঠিক আছে? তাহলে আমি কি করব না, আমি শর্তানুযায়ী করে লিখি। শর্তানুযায়ী আমি কি করলাম না, এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান এ প্লাস বি আমি করলাম। কিন্তু কখন এটা হবে সেটা আসছে। আমি এই দুটোকে এবার স্কোয়ার করে দেবো, এই দুটোকে আমি কি করব? স্কোয়ার করে দেবো, ঠিক আছে? বা এই দুটোর আমি মান নেব, কি নেব? এই দুটোর মান নেব। তাহলে এই ভেক্টরের মান কি হবে না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। আর এটার মান কি হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। দেখো, ক্যালকুলেশন করলে আমরা কি পাবো, ঠিক আছে? ক্যালকুলেশন করলে কি পাবো আমরা? ক্যালকুলেশন করলে আমরা কি পাবো বলতো? আমরা এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা এটা পাবো, কি পাবো বলতো?
a স্কয়ার a স্কয়ার a স্কয়ার a স্কয়ার b স্কয়ার a স্কয়ার b স্কয়ার চলে গেল 2ab cos θ সমান 2ab, তাহলে কি লিখছি 2ab cos θ সমান 2ab, তাহলে 2ab কেটে গেল, তাহলে কি থাকবে cos θ সমান 1, কখন হবে তাহলে cos θ সমান 1 মানে θ সমান কি হবে 0 ডিগ্রি। তাহলে দুটি ভেক্টর যদি কি হয়, দুটি সমযোজী ভেক্টর যদি কি হয় পরস্পরের সমান্তরাল হয় তখনই কিন্তু সম্ভব। তাহলে কখন দুটি ভেক্টরের যোগফলের কখন দুটি ভেক্টরের স্কেলার যোগফল এবং ভেক্টর যোগফল সমান হবে, যদি দুটি ভেক্টর কি হয় সমমুখী হয়। তাহলে উত্তর কি লিখব আমরা, যদি দুটি ভেক্টর সমমুখী হয় বা পরস্পর সমান্তরাল হয়, কি হয় সমমুখী হয়। উত্তর তাহলে আমাদের এটাই। কখন হবে, কখন দুটি ভেক্টরের স্কেলার যোগফল ও ভেক্টর যোগফল সমান হবে, যদি দুটি ভেক্টর কি হয় সমমুখী হয়, মানে কোণটা কত ডিগ্রি 0 ডিগ্রি। নেক্সট প্রশ্ন, তিনটি ভেক্টরের লব্ধির মান কি শূন্য হতে পারে? হতে পারে। কি পারে, যদি যে কোনো দুই, মানে এটা কখন হবে তিনটি ভেক্টরের লব্ধি কখন শূন্য হবে, যদি যে কোনো দুটি ভেক্টরের লব্ধি তৃতীয় ভেক্টরের কি হয় সমান এবং বিপরীত হয়, তখনই সম হবে। কি হচ্ছে, যদি উত্তরে কি লিখবো, যদি যে কোনো দুটি ভেক্টরের লব্ধি যে কোনো দুটি ভেক্টরের লব্ধি কি হয় না তৃতীয় ভেক্টরের তৃতীয় ভেক্টরের কি হয় সমান ও বিপরীত হয়, সমান এবং কি হচ্ছে বিপরীত হয়। যদি দুটি ভেক্টরের লব্ধি তৃতীয় ভেক্টরের সমান এবং বিপরীত হয় তখন তিনটি ভেক্টরের লব্ধি শূন্য হবে, তিনটি ভেক্টরের লব্ধি শূন্য হবে, তখন কি হবে তিনটি ভেক্টরের লব্ধি শূন্য হবে। ঠিক আছে, কি করে দেখো আমি দেখাচ্ছি না কিভাবে। তাহলে আমি কি বললাম, যে কোনো দুটি ভেক্টরের লব্ধি, তাহলে আমি কি নিলাম না a ভেক্টর প্লাস b ভেক্টর, এই দুটো ভেক্টরের লব্ধি তৃতীয় c একটা ভেক্টর, এর কি করলাম সমান করলাম আর বিপরীত মানের সঙ্গে দিলাম। তাহলে কি বলছি যে যদি যে কোনো দুটি ভেক্টরের লব্ধি, তাহলে এই দুটো ভেক্টরের লব্ধি তৃতীয় ভেক্টরের সমান ও বিপরীত হয় তখন তিনটি ভেক্টরের লব্ধি শূন্য হবে। আমি খুব সহজ একটা एग्जांपल নিয়েছি, অনেক एग्जांपल রয়েছে, আমি একটা কঠিন না নিয়ে খুব সহজ एग्जांपल নেই। দেখছি তুমি দেখো তিনটে ভেক্টরের লব্ধি শূন্য হবে। কি করে হচ্ছে, তাহলে আমি এইটা করলাম, তাহলে a + b + c করো, a + b + c করো, কত দাঁড়াচ্ছে তাহলে a + b সমান কি লিখবো -c, কি লিখবো -c + c মানে কত 0। তাহলে তিন ভেক্টরের যোগফল শূন্য হলো, কখন হলো, যদি যে কোনো দুটো ভেক্টরের লব্ধি তৃতীয় ভেক্টরের সমান এবং বিপরীত হয়। দেখো a + b সমান কি বসালো -c, আর c এর জায়গায় c, প্লাস এর জায়গায় প্লাস, তাহলে 0 হয়ে গেল। তিনটে ভেক্টরের লব্ধি শূন্য হয়। আটটা বিষয় হচ্ছে যে কি, যদি তিনটি ভেক্টরকে কোনো ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত তিনটি বাহু দ্বারা মানে এবং অভিমুখে প্রকাশ করা যায় তখনও তিনটি ভেক্টরের লব্ধি শূন্য হবে। কখন হবে, যদি যে কোনো তিনটি ভেক্টরকে কোনো ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত তিনটি বাহু দ্বারা মানে এবং অভিমুখে প্রকাশ করা যায় তাহলে কিন্তু তিনটি ভেক্টরের যোগফল কি হবে শূন্য হবে। সমমানে দুটি ভেক্টরের লব্ধির মান কি যে কোনো একটি ভেক্টরের মানের সমান হতে পারে। কি বলছে, সমমানের যে কোনো, তাহলে এটা হয়ে গেল, এটা তো হয়ে গেল, তার তিনটি ভেক্টরের লব্ধি শূন্য হয়ে গেল, দেখে দিলাম। সমমানের দুটি ভেক্টরের লব্ধির মান কি যে কোনো একটি ভেক্টরের মানের সমান হতে পারে। তাহলে সমমানের দুটি ভেক্টর মানে a b c সবই কি হচ্ছে সমান হয়েছে। দেখো সমমানের দুটি ভেক্টর, তাহলে এর মান যা b এর মান তা, লব্ধির মান ধরলাম c, সেও কি বলছে যে কোনো একটি ভেক্টরের সমান হতে পারে। কি মানে কি, এর সঙ্গে ধর c হচ্ছে এর সঙ্গেও সমান হতে পারে, c আবার b এর সঙ্গেও সমান হতে পারে।
তাই না? কি বলছে যে কোনো দুটি ভেক্টরের লব্ধি, তাহলে আমি ধরো a প্লাস বি এই দুটি ভেক্টর, তাদের লব্ধি কি দিলাম c। বলছে এই c ভেক্টরটা এর সঙ্গেও সমান হতে পারে আবার বির সঙ্গেও সমান হতে পারে, তাহলে সেটা কখন হবে সেটা বলতে বলেছে। তাহলে দেখো খুব সুন্দর, দেখো তাহলে আমি কি করব, তাহলে ফার্স্ট অপশন তাহলে কি আসছে যে a এবং b দুটি ভেক্টর, তাদের লব্ধি ভেক্টর দিলাম c। তাহলে কি, তাহলে a ও কি দিলাম না, a ও b দুটি ভেক্টর, তাদের লব্ধি দিলাম c, তাদের লব্ধি কি দিলাম c। তাহলে a b ভেক্টর, তাহলে a ও b দুটি ভেক্টর নিয়েছি, তাদের লব্ধি নিয়েছি কি c। এবার বলছে যে তিনজনের মান কিন্তু সমান হবে। এখানে বলছে দেখো সমমানের দুটি ভেক্টর, তার মানে কি, তার মানে আমি কি লিখতে পারবো, আমি a এর মান যা b এর মান তা, তার মানে এখানে কি লিখতে পারি a সমান b। সমমানের দুটি ভেক্টরের লব্ধির মান কি, যে কোনো লব্ধির মান কত ধরেছি c, যে কোনো একটি সমান ধরে, যে কোনো ধরে তিনটে সমান হয়ে যাবে। তো এটা কখন হবে দেখো আমি ফর্মুলা লেখাচ্ছি। তাহলে c স্কয়ার সমান কি লিখব না, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা। ঠিক আছে, আমি c স্কয়ার জায়গায় আমি কি লিখব, c স্কয়ার জায়গায় আমি কি লিখব, a স্কয়ার লিখতে পারি আর b স্কয়ার, মানে সবগুলো তো সমান। তাহলে এখানে একটু ভালো করে কি লিখব, আমি এখানে c স্কয়ার জায়গায় দিলাম আমি কি a স্কয়ার দিলাম, এটাও কি দেব a এর জায়গায় a স্কয়ার, b এর জায়গায় o স্কয়ার, আর 2ab মানে তো 2a স্কয়ার, 2a স্কয়ার cos থিটা। ঠিক আছে, এবার ক্যালকুলেশন করো, সব স্কয়ার সব কেটে উঠে গেল, তাই নাকি, সব স্কয়ার সব কেটে উঠে গেল। তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে 2 cos থিটা সমান -2 হবে। দেখো -2 না -1, দেখো একটা স্কয়ার উঠে গেল, তাহলে এটা একটা স্কয়ার মানে সবকটা স্কয়ার চলে গেল, মানে এখানে 1 থাকবে, এখানে 1 থাকবে, এখানে 1 থাকবে, এখানে 2 * 1 এটা, তাহলে এখানে এটা +2, এবার সে এলে -2, তার সঙ্গে 1 করলে -1 থাকবে, আর 2 cos মানে 2 cos থিটা সমান -1, মানে কত হচ্ছে, বা cos থিটা সমান কত হচ্ছে হাফ, -হাফ। তাহলে cos কত ডিগ্রির মান -হাফ, cos কত ডিগ্রি মান -হাফ, cos 120 ডিগ্রি, তাই না? তাহলে cos 120 ডিগ্রি মান কত হচ্ছে -হাফ। তাহলে বা আমি কি লিখব, cos 120 ডিগ্রি, এটা সমান কি দেব, cos 120 ডিগ্রি। তাহলে থিটা সমান কত হচ্ছে 120 ডিগ্রি। অর্থাৎ দুটি ভেক্টরের যদি কি হয়, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয়, অর্থাৎ a এবং b এই ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয়, তাহলে যে কোনো দুটি ভেক্টরের লব্ধির মান তৃতীয় ভেক্টরটির সঙ্গে কি দেন, এই যে সমমানের যে কোনো দুটি ভেক্টরের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সঙ্গে লব্ধির মান কিন্তু সমান হবে যদি a এবং b এদের মধ্যবর্তী কোণ কত হয় 120 ডিগ্রি। পরবর্তী কোশ্চেন কি আসছে, যে তিনটি একক ভেক্টর যোগ করে তুমি কি একটি একক ভেক্টর পেতে পারো। দেখো একক ভেক্টর আমরা জানি x y অক্ষ z বরাবর তিনটি একক ভেক্টর ধরা হয় i j k, তাই তো নাকি। এই একক ভেক্টরের মানগুলো কি হয় 1 হয়, তাহলে তিনটি একক ভেক্টর যোগ করে কি তুমি কখনো 1 পাবে, একক ভেক্টর পাবে, পাবে না। দেখো কি আসছে, ধরো উত্তরটা আসছে, দেখো তাহলে না i j k, i ক্যাপ j ক্যাপ k ক্যাপ এরা কি যে যথাক্রমে x অক্ষ x y ও z অক্ষ বরাবর
একক ভেক্টর না কি? এদের লব্ধি কত হবে? আই যদি x অক্ষ বরাবর একক ভেক্টর, এদের লব্ধি কত হবে? এদের লব্ধি কত? the root over of I square plus I cap square j cap square plus k cap square মানে কত হবে? 1 plus 1 plus 1 মানে কত? রুট 3। তাহলে তিনটি একক ভেক্টরের লব্ধি কি 1 হতে পারে? হতে পারে না। সম্ভব, কখন সম্ভব হয়? যদি এদের যে কোনো দুটি একক ভেক্টরের মান সমান ও বিপরীত হয় তাহলে তখনই সম্ভব। তাহলে আমরা কি বলবো? যদি দুটি একক ভেক্টর মান সমান ও বিপরীত হয়, কি হয়? বিপরীত হয়। তাহলে সেক্ষেত্রে কি দিলাম? আই ক্যাপ সমান মাইনাস জে ক্যাপ। তাহলে আমি কি আসবো? তাহলে আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ সমান কি আসবে? দেখো, তাহলে আই ক্যাপের জায়গায় কি লিখবো আমি? আই ক্যাপের জায়গায় আই ক্যাপ লিখবো, জে ক্যাপের জায়গায় মাইনাস আই ক্যাপ লিখবো। তাহলে কত হবে? প্লাস কে ক্যাপ মানে কত? কে ক্যাপ। তাহলে যদি দুটি একক ভেক্টরের মান, যদি দুটি একক ভেক্টর ভেক্টরের মান সমান ও বিপরীত হয়, অর্থাৎ i সমান মাইনাস j হয়, সেক্ষেত্রে তিনটি একক ভেক্টরের লব্ধি হবে কত? i প্লাস j এর মান কত হচ্ছে? k কা। মানে কি তিনটি একক ভেক্টরের লব্ধি কত হচ্ছে? একটি একক ভেক্টর। তখনই সম্ভব, হ্যাঁ, নালে কিন্তু সম্ভব না, তাই না? তাহলে আমি এটাকে কি লিখতে পারবো? যদি দুটি একক ভেক্টরের মান সমান ও বিপরীত হয় তবেই তিনটি একক ভেক্টরের লব্ধি কি হতে পারে? একটি একক ভেক্টর পাওয়া যেতে পারে। একটি একক ভেক্টর হয়। তাহলে তিনটি i j কে যথাক্রমে x ও y অক্ষ বরাবর একক ভেক্টর। তাহলে লব্ধি ভেক্টর কি দিয়েছি? √3। এই একক পাইনি, 1 পাইনি। ইউনিট ভেক্টর মানে কি? একক ভেক্টর বলে তার মান কত? 1 পেলাম কি? পেলাম না। কিন্তু যদি এটা ধরি, যদি দুটি একক ভেক্টরের মান সমান ও বিপরীত, অর্থাৎ i সমান মাইনাস j, তখন কি লিখছি? i প্লাস j প্লাস k সমান কি? i মাইনাস i, যে জায়গায় মাইনাস i লিখে দিলাম, প্লাস k ক্যাপ, প্লাস কি হচ্ছে? k ক্যাপ। তাহলে তিনটি একক ভেক্টর লব্ধি কত পেলাম? একটি। দেখো k পেয়েছি, k তো একটা লিখে দিলাম একক ভেক্টর, তাহলে পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আসছে বলছে যে f1 এবং f2, কি বলছে? f1 এবং f2 এর লব্ধি কি হয়েছে? p ভেক্টর। এর লব্ধি p ভেক্টর। যদি f2 এর দিক বিপরীত হয় তখন লব্ধি হয় q। দেখা হচ্ছে, এটা আমরা দেখাতে বলেছি। ঠিক আছে, শুরু করা যাক। দেখো আমাকে কি বলেছে? f1 আর f2 লব্ধি কত? p। তার মানে আমি এটা লিখতে পারি f1 প্লাস f2 সমান p। ঠিক আছে, তাহলে এর মান কত পাচ্ছি? এর মান আমরা কি পাচ্ছি বলো? এর মান কি পাচ্ছি আমরা? না, f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার প্লাস টুয়াইস f1 f2 cos থিটা সমান p স্কয়ার। এবার বলছে, তারপরে বলেছে f2 এর দিক বিপরীত হলে, f2 এর দিক বিপরীত হয় তখন লব্ধি হয় q। তার মানে আমি এটা কি লিখতে পারি? f1 মাইনাস
F2 সমান Q। ঠিক আছে, তাহলে এর লব্ধি কি পাবো আমরা না F1 স্কয়ার F1 স্কয়ার প্লাস F2 স্কয়ার মাইনাস 2 F1 F2 cos θ। দেখো যেটা মাইনাসের ফর্মুলা দেখো মাইনাস আসবে, সমান কত হচ্ছে Q স্কয়ার। এবার তুমি এটা 1 নম্বর সমীকরণ নাম দাও, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ নাম দাও। ঠিক আছে, তুমি 1 ও 2 যোগ করো, 1 ও 2 যোগ করো, কি করবে 1 ও 2 যোগ করে পাই কি লিখব আমরা 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ যোগ করে পাই। তুমি যোগ করো কি আসবে বলো, 1 নম্বর ও 2 নম্বর যদি যোগ করা হয় তাহলে কি আসবে, দেখো F1 F2 স্কয়ার, এখানে দুটো আছে, দুটো হয়ে গেল, তাহলে 2 কমন নিলাম, 2 F1 স্কয়ার F2 স্কয়ার। দেখো -2 F1 F2 cos θ প্লাস 2 F1 F2 cos θ, তাহলে এই দুটো কেটে গেল, তাহলে কি থাকবে p স্কয়ার প্লাস q স্কয়ার। তাহলে এটাই প্রমাণিত হয়ে গেল। দেখো তাহলে p স্কয়ার প্লাস q স্কয়ার সমান 2 F1 স্কয়ার F2 স্কয়ার। দেখো এটা প্রমাণ হয়ে গেল। অর্থাৎ তোমাদের কি বলে তো এইটা বলে দিয়ে 4টি কি 3টে অপশন দেয়া থাকবে, তার মধ্যে কোনটা সঠিক সেটা তোমাকে বলতে হবে। নিশ্চয়ই তার মধ্যে একটা অপশন এটা থাকবে, তোমরা এটাকে সঠিক বলবে। ঠিক আছে, 4টি অসমতুল্য ভেক্টর কি সাম্য প্রতিষ্ঠা করতে পারে? দেখো 3টে ভেক্টরের সাম্য প্রতিষ্ঠা করতে পারে। যদি কখন সম্ভব 3টে ভেক্টর সাম্য প্রতিষ্ঠা করে, যদি 3টি ভেক্টরকে কোনো ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত 3টি বাহু দ্বারা মানে এবং অভিমুখে প্রকাশ করা যেতে পারে, তাহলে 3টি ভেক্টর লব্ধি সমান হতে পারে, মানে একটা সাম্য প্রতিষ্ঠা করতে পারে। অথবা কি বলেছি, যে কোনো 2টি ভেক্টরের লব্ধি তৃতীয় ভেক্টর যদি সমান ও বিপরীত হয় তাহলে 3টে ভেক্টর সাম্য প্রতিষ্ঠা করতে পারে। 4টে ভেক্টর কখন সাম্য প্রতিষ্ঠা করে? সোজা যখন যে কোনো 2টি ভেক্টরের লব্ধি অপর 2টি ভেক্টরের লব্ধির মানের সমান এবং বিপরীত হবে, তখন সাম্য প্রতিষ্ঠা করবে। কি বলবো, যে কোনো 2টি ভেক্টরের লব্ধি, এই উত্তরটা কি বলবো, তাহলে যে কোনো 2টি ভেক্টরের কোনো কঠিন নয়, যে কোনো 2টি ভেক্টরের লব্ধি, যে কোনো 2টি ভেক্টরের লব্ধি অপর 2টি ভেক্টরের কি হচ্ছে মানের সমান এবং বিপরীত হবে, মানের সমান ও বিপরীত হয়। যে কোনো 2টি ভেক্টরের লব্ধি অপর 2টি ভেক্টরের মানের সমান ও বিপরীত হয়, তখন 4টি অসমতুল্য ভেক্টর, 4টি অসমতুল্য ভেক্টর সাম্য প্রতিষ্ঠা করে। ঠিক আছে, বুঝতে পারলে? হ্যাঁ, দেখো তোমরা কিন্তু খুব ভালো করে প্রশ্নগুলো দেখো। ঠিক আছে, পরীক্ষা তো অবশ্যই আসবে, একদম 100% আসবেই। হ্যাঁ, আমাদের যে কম্পিটিটিভ এক্সামগুলো হবে সেগুলো অবশ্যই পরীক্ষা আসবে, কিন্তু খুব ভালো করে দেখো। আচ্ছা, এবার পরবর্তী কোশ্চেন চলে এসেছি। পরবর্তী কোশ্চেন বলছে এ এবং বি দুটি ভেক্টরের কোনোটি শূন্য মানের ভেক্টর নয়, সেক্ষেত্রে এ ডট বি এর মান কখন শূন্য হতে পারে? দেখো খুব সহজ, এটা আমরা জানি, আশা করি তোমরা প্রত্যেকেই জানো। শুধু কোশ্চেনটা একটু অপরিচিত, সেটাকে আমি পরিচয় করে দিলাম। এটাই আবার জয়েন্ট এসছে, এটাই আবার আইআইটিতে এসছে, জাস্ট একটু পরিচয় করে দিলাম। কোশ্চেনটা কিন্তু আমাদের প্রত্যেকের কিন্তু জানা। এ এবং বি কোনটার মান কিন্তু শূন্য না। এ ডট বি মান শূন্য হতে পারে? হ্যাঁ, হতে পারে। তো এ ডট বি মানে কি, এ বি কস থিটা, থিটা কস 90 ডিগ্রি মান শূন্য। তাহলে এ মানে এ এবং বি যদি পরস্পর লম্ব হয় তাহলে এ ডট বির মান শূন্য হবে। সেটা জাস্ট একটু বলেছে, প্রশ্নে পরিচয় করে দিলাম। তাহলে উত্তরটা কি হবে? তাহলে বলছে যে এ ডট বি
কখন শূন্য হতে পারে সম্ভব কখন a ডট b মানে কি a b cos থিটা সমান 0 এবার a b কিন্তু বলছি দেখো দুটি ভেক্টর কিন্তু কোনটাই শূন্য মানের ভেক্টর না তার a নট ইকুয়াল টু 0 আবার b নট ইকুয়াল টু 0 তার মানে কি তাহলে cos থিটা 0 মানে থিটা কত হচ্ছে 90 ডিগ্রি তার মানে কি বলছি যে দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে a ডট b শূন্য হবে তাই না তাহলে আমরা কি বলতে পারবো দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে পরস্পর লম্ব 90 ডিগ্রি মানে লম্ব হলে a ডট b কত হবে শূন্য হবে তাহলে কখন a ডট b শূন্য হবে বোঝা গেল যে a এবং b দুজনের কারোরই মানে শূন্য নয় তাহলে a ডট b মানে কি শূন্য হতে পারে হ্যাঁ হতে পারে কখন যখন তাদের মধ্যবর্তী কোণ কত হচ্ছে ওই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হচ্ছে 90 ডিগ্রি তাই না a ডট b মানে কত a b cos থিটা তাহলে cos 90 ডিগ্রি মানে কত শূন্য তার মানে কি 90 ডিগ্রি মানে কি a এবং b দুটো ভেক্টর পরস্পর লম্ব খুব সহজ এবার বলছে a ক্রস b আর a ডট b কি সম্ভব কি কখনোই সম্ভব না দেখো a ক্রস b মানে আমরা কি জানি দেখো a ক্রস b মানে কি জানি এর উত্তর দেখো a ক্রস b মানে কত a ক্রস b মানে কত a b মানে a ভেক্টরের মান b ভেক্টরের মান sin থিটা আর n ক্যাপ মানে কি n ক্যাপটা কি n ক্যাপটা হচ্ছে a ক্রস b এর অভিমুখে একক ভেক্টর n ক্যাপটা কি a ক্রস b এর অভিমুখ যেদিকে তার সেই দিকে একক ভেক্টর মানে এটা একটা কি রাশি এটি একটি ভেক্টর রাশি কি রাশি ভেক্টর রাশি আবার দেখো আর a ডট b কি না a b cos থিটা এটা একটা কি রাশি না এটি একটি রাশি এটি একটি স্কেলার রাশি দেখো a ক্রস b ভেক্টর রাশি কেন এই এখানে একক ভেক্টর ঢুকে আছে না দেখো a ক্রস b কে আমি একটা ভেক্টর রাশি বলছি কেন এখানে একটা একক ভেক্টর ঢুকে আছে তো a ক্রস b এর মানটা কি পেলাম a b sin থিটা n ক্যাপ মানে n ক্যাপ মানে এখানে একক ভেক্টর ঢুকে আছে তার মানে এটা একটা ভেক্টর রাশি আর a ডট b মানে কি a b cos থিটা এটা কোথাও কোনো ভেক্টর রাশি ফর্ম নেই এটার মধ্যে কোনো ভেক্টর ফর্ম আছে নেই তাই এটি স্কেলার রাশি তার জন্য a ক্রস b আর a ডট b কখনো সম্ভব নয় এটাও পরীক্ষায় খুব আসে তার মানে আমরা কি বলতে পারি না a ক্রস b সমান a ডট b এটা সম্ভব নয় একটি উঁচু জায়গা থেকে একটি পাথর ফেলে দেওয়া হলো দুটি পাথর ফেলা হলো তাহলে এই প্রশ্নটা কি বলেছে দেখো একটা উঁচু জায়গা থেকে দুটি পাথর ফেলে একটি উঁচু জায়গা থেকে একযোগে দুটি পাথর ফেলা হলো তাহলে এইখানে ধরো একটা আমার টাওয়ার রয়েছে এই উঁচু টাওয়ার থেকে আমি এখানে একটা দণ্ড আছে ধরলাম এখান থেকে এই একটা পাথর আর একটা পাথর দুটো পাথরকে ফেলা হবে তো একটা পাথরকে এইভাবে একটা বেগ দিয়ে আনুভূমিক বেগ ইউ দিয়ে ফেলা হলো আর একটা পাথরে ইউ কত না এর হচ্ছে ইউ কত 0 তাহলে এই যে মাটিতে এরা স্পর্শ করবে একই সঙ্গে মাটিতে স্পর্শ করবে না আলাদা করে দেখো এর যদি এই অনুভূমিক বেগ নেই মানে এর সরাসরি নিচে এসে পড়বে আর এই অনুভূমিক বেগ আছে মানে কি এই কিন্তু এইভাবে গিয়ে এইখানে পড়বে কিন্তু দুটো পাথরের কিন্তু টি সময় এটাও টি সময় পড়বে এটাও টি সময় একই সময় ভূমি স্পর্শ করবে প্রশ্ন কি বলেছে দেখো একটি উঁচু জায়গা থেকে দুটি পাথর একযোগে ফেলা হলো তাহলে এক জায়গা থেকে দুটি পাথর ফেলা হলো প্রথমটিকে স্থির অবস্থা থেকে মানে u0 আর দ্বিতীয়টাকে কিছু অনুভূমিক বেগ নিয়ে মানে একে u অনুভূমিক মানে এইভাবে বেগ নিয়ে ফেলেছে বেগের দুটো উপাংশ একটা উলম্ব উপাংশ একটা অনুভূমিক উপাংশ এই পাথরটির অনুভূমিক উপাংশ বেগের অনুভূমিক উপাংশ u কিন্তু উলম্ব উপাংশ 0
এই পাথরটার অনুভূমিক উপাংশ 0, উলম্ব উপাংশ 0, মানে এই দুটো পাথর কোনটাই উপরের দিকে উঠবে না। উলম্ব বেগের উলম্ব উপাংশ 0 মানে কি, এর উপর দিকে উঠবে না, নিচের দিকে পড়বে। তাহলে এ কিন্তু যেহেতু এর কোনো অনুভূমিক বেগ নেই, এর সরাসরি নিচে পড়ে যাবে। আর যেহেতু এর অনুভূমিক বেগ রয়েছে, সে সেই জন্য সোজাসুজি না পড়ে কিছুটা দূরে গিয়ে পড়বে। তাহলে উত্তরটা কি বলবো না, দুটি পাথরখণ্ড একযোগেই ভূমি স্পর্শ করবে, যেহেতু পাথর দুটির উল্লম্ব বেগ 0। তাই নাকি? হ্যাঁ, তাহলে উত্তরটা আমি কি লিখবো? প্রথম পাথরখণ্ডটি উল্লম্ব বেগ 0 এবং অনুভূমিক বেগ 0। তাহলে প্রথম পাথরখণ্ডটি, তাহলে প্রথম পাথরখণ্ডটির বেগের অনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশ কত, উভয়ই কিন্তু 0। তাহলে প্রথম পাথরখণ্ডটি বেগের অনুভূমিক উপাংশ উলম্ব উপাংশ দুটোই 0। আর দ্বিতীয় পাথরখণ্ডটির বেগের উলম্ব উপাংশ 0, কিন্তু এর অনুভূমিক উপাংশ রয়েছে। উলম্ব উপাংশ 0, উলম্ব মানে উপর দিকে উপাংশ, উলম্ব উপাংশ 0, কিন্তু অনুভূমিক উপাংশ রয়েছে। কিন্তু অনুভূমিক উপাংশ রয়েছে, তাহলে সেই জন্য এই পাথরটি কিছুটা দূরে গিয়ে ভূমি স্পর্শ করবে। হ্যাঁ, তাহলে সোজাসুজি নিচে না পড়ে কিছুটা দূরে গিয়ে ভূমি স্পর্শ করবে। তাই সোজাসুজি নিচে না পড়ে কিছুটা দূরে গিয়ে ভূমি স্পর্শ করবে, কিছুটা দূরে গিয়ে ভূমি স্পর্শ করবে। তাই তো? যেহেতু পাথরখণ্ড দুটির বেগের উলম্ব উপাংশ 0, তাই পাথরখণ্ড দুটি একই সময়ে ভূমি স্পর্শ করবে। তাহলে যেহেতু পাথরখণ্ড দুটির বেগের উলম্ব উপাংশ 0, তাই এরা একই সময়ে ভূমি স্পর্শ করবে। তাহলে ঠিক আছে, তাহলে যদি দুটো পাথরকে এভাবে একটা উঁচু জায়গা থেকে ছেড়ে দেওয়া হয়, তাহলে একটাকে কি করবো, এইভাবে কিছুটা বেগ দিয়ে ছুড়বো, আর একটা কি এমনি ছেড়ে দেবো, তাহলে দুটোই পাথর কিন্তু একই সময়ে ভূমি স্পর্শ করবে। এবার যাকে কিছুটা বেগ দিয়ে ছুঁড়েছি, সে কি করবে, সোজাসুজি মাটি না স্পর্শ করে কিছুটা দূরে গিয়ে সে কি করবে, মাটি বা ভূমি স্পর্শ করবে। খুব সহজ, বুঝতে পেরেছো? অবশ্যই করে দেখবে, কিন্তু বারবার বলছি পরীক্ষাতে এগুলো খুব আসবে, একদম এটা খুব সাজেস্টিভ প্রশ্ন তোমাদের। ঠিক আছে, পরের কোশ্চেন বলছে সমতরণে চলমান একটি বাস থেকে একটি বলকে উপরের দিকে ছোঁড়া হলো। তাহলে একটা বাস একটা বলকে উপরের দিকে ছুঁড়ে দেওয়া হলো। বাসটা কিন্তু এ সমতরণ নিয়ে চলছে,
বাসটা কিন্তু একটা সমতরণ, আমি সেটাকে এ ধরেছি, বাস কিন্তু একটা সমতরণ নিয়ে চলছে। এই বাস থেকে তুমি একটা বলকে উপরে ছুঁড়ে দিলে, দেখো বল তখন বলছে যে ছুঁড়ে দিলে বলটি কোথায় পড়বে, বলটা কোথায় পড়বে। দেখো যদি যখন এই বলটি এই বাসের মধ্যে ছিল, তখন বাসটা যদি এ ত্বরণ নিয়ে চলে, বলটা কিন্তু এ ত্বরণ নিয়ে চলছে। ভালো করে বোঝার চেষ্টা করো, যখন বাসটা এ ত্বরণ নিয়ে চলছিল, তাহলে বাসের ছাদের মধ্যে ধরো এই বলটি ছিল, তাহলে যেহেতু বলটি বাসের সঙ্গে স্পর্শ করে আছে, তাহলে বাস যদি এ ত্বরণ নিয়ে চলে, বলটাও কিন্তু এ ত্বরণ নিয়ে চলছে। এবার তুমি কি করলে, বলটাকে উপরের দিকে ছুঁড়ে দিলে, তাহলে দেখো বাসটা কিন্তু ওই এ ত্বরণ নিয়ে এগিয়ে যাবে, বাসটা কিন্তু এ ত্বরণ নিয়ে এগিয়ে যাবে, সমত্বরণে যাচ্ছে। কিন্তু যেহেতু বলটা বাসের সঙ্গে স্পর্শ নেই, তাহলে এই বলটার ত্বরণ কিন্তু তখন আর এ নেই, অর্থাৎ তখন এই বলটার অনুভূমিক কোনো বেগ নেই, শুধু উলম্ব বেগ। তার জন্য কি হবে না, বাসটা এগিয়ে যাবে আর বলটা কি দূরে এসে গিয়ে ভূমি স্পর্শ করবে। তাহলে আমি উত্তরে কি লিখবো না, বলটি বাসের ছাদে এসে পড়বে না, বলটি কোথায় গিয়ে পড়বে, বলটি দূরে গিয়ে ভূমি স্পর্শ করবে। যেহেতু বলটি বাস থেকে ছোঁড়া হয়েছে, সেক্ষেত্রে বলের সঙ্গে যেহেতু বাসের কোনো ভূমি স্পর্শ নেই, বাসের সঙ্গে বলটির কোনো স্পর্শ নেই, তার জন্য বলটির অনুভূমিক বেগের অনুভূমিক উপাংশ 0, শুধু উলম্ব উপাংশ রয়েছে। তাহলে আমি কি লিখব, উত্তর এটা লিখতে পারি, যেহেতু বাসটি বলটিকে উপরের দিকে ছোঁড়া হয়েছে, কোথাও উপরের দিকে ছোঁড়া হয়েছে, তাহলে যেহেতু বলটিকে উপরের দিকে ছোঁড়া হয়েছে, তাই বলটির সঙ্গে বাসের আর কোনো স্পর্শ নেই, তাই বলটির সঙ্গে বাসের কোনো স্পর্শ নেই। যেহেতু বলটিকে উপরের দিকে ছোড়া হয়েছে, তাই বলটির সঙ্গে কিন্তু বাসের কোনো স্পর্শ নেই, তাই বলটির বেগের অনুভূমিক উপাংশ 0, তাই বলটি বেগের অনুভূমিক উপাংশ 0, অনুভূমিক উপাংশ কত 0, শুধু উলম্ব উপাংশ রয়েছে, কি রয়েছে, শুধু উলম্ব উপাংশ রয়েছে। এবার বলটাকে যদি উপর দিকে ছুঁড়ে দেওয়া হয়েছে, তাহলে সর্বোচ্চ অবস্থানে আবার এর বেগের উলম্ব উপাংশ 0 হয়ে যাবে, তখন বলটা আবার নিচের দিকে পড়বে। তাই কিছু সময় পরে বলটি বাসে এসে না পড়ে ভূমিতে এসে পড়বে, তাই আবার কিছু সময় পরে উলম্ব উপাংশ 0 হবে, উলম্ব উপাংশ 0 হবে। তখন বলটি কি করবে, তখন বলটি ভূমিতে এসে পড়বে, তখন বলটি কি করবে না, ভূমিতে এসে পড়বে, মাটিতে এসে পড়বে, বাসে না পড়ে কোথায় পড়বে, মাটিতে এসে পড়বে। বুঝতে পারছো, যেহেতু বলটি উপরের দিকে ছোঁড়া হয়েছে, তাই বলটির সঙ্গে বাসের কোনো স্পর্শ নেই, তাই বলটির বেগের অনুভূমিক উপাংশ 0, শুধু উলম্ব উপাংশ রয়েছে, কিছু সময় পরে উলম্ব উপাংশ 0 হবে, তখন বলটি মাটিতে এসে পড়বে, বলটি কিন্তু আর বাসে এসে পড়বে।
এবার বলেছে নেক্সট প্রশ্ন বলেছে অনুভূমিকের সঙ্গে বলেছে যে অনুভূমিকের সঙ্গে সঙ্গে কোণ করে ছোঁড়া একটি বস্তু। তাহলে এই একটা বস্তুকে এইভাবে ছুঁড়েছি, জাস্ট এইভাবে ছুঁড়েছি, এইভাবে অ্যাঙ্গেল করে ছুঁড়েছি। তাহলে এটা থিটা কোণটা থিটা এইভাবে ছোঁড়া হয়েছে। ছোঁড়া হলে বলছে যে তার কোথায় ত্বরণ গতিপথের সঙ্গে লম্ব হবে, সেই অবস্থানে তার ত্বরণের মান কত হবে। দেখো এই সর্বোচ্চ অবস্থানে এই গতিপথটা এইভাবে একটা কি বৃত্তাকার পথ, তাই তো নাকি? হ্যাঁ, প্যারাবোলা একটি এই বৃত্তাকার পথ বা অধিবৃত্তাকার পথ। তাহলে এই পথের আমি যদি এই বরাবর স্পর্শক টানি আর এই বরাবর তো সবসময় বিকর্ষ ত্বরণ কাজ করছে, ত্বরণ আর এই যে তার পথ রয়েছে, পথের স্পর্শক, তাদের মধ্যে কোণ কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। আর এটাই অবশ্যই পাথরের সর্বোচ্চ অবস্থান হবে। কি হবে? এটা তার সর্বোচ্চ অবস্থান। তাহলে আমি কি লিখবো না সর্বোচ্চ অবস্থানে, উত্তর তাহলে কি লিখবো না সর্বোচ্চ অবস্থানে কোন বিন্দুতে তার ত্বরণ কোন বিন্দুতে তার গতিপথের সঙ্গে লম্ব হবে? না সর্বোচ্চ অবস্থানে ত্বরণ গতিপথের সঙ্গে লম্ব হবে। কত হবে? গতিপথের সঙ্গে লম্ব হবে। এবং ওই সময় ত্বরণ কত হবে? অভিকর্ষণ জি। এবং ওই অবস্থানে ত্বরণ হবে, ত্বরণ কত হবে? জি। অভিকর্ষ ত্বরণ হবে জি। ঠিক আছে সোজা। তাহলে এই সর্বোচ্চ অবস্থানে তার ত্বরণটা কত হবে? জি। এবং এই সর্বোচ্চ অবস্থানে গতিপথের সঙ্গে এই জির কোণ কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে জাস্ট একটু পাজল করে দেওয়ার জন্য প্রশ্নটা দিয়েছে, তোর পারবে, খুব সহজ। এগুলো কিন্তু খুব পরীক্ষাতে এসছে, আইআইটিতে জয়েন্টে এসছে। ঠিক আছে, এবার এসছে পরের প্রশ্ন। এই যে মড অফ পি প্লাস কিউ মড অফ পি মাইনাস কিউ, এটা কখনো হবে? এবং এটা না এটা ভাবে কিংবা দেখা হচ্ছে পি ও কিউ পরস্পর লম্ব। খুব সহজ, এটা দেখে নাও, খুব সহজ। তাহলে কি করছি এটা? এটার মান বের করো। এটার মান কত হবে না পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos থিটা। এটার মান কত হবে? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস 2pq cos থিটা। দা পি স্কয়ার কিউ স্কয়ার পি স্কয়ার কিউ স্কয়ার কেটে যাবে, তাহলে এটা কি হবে? মাইনাস 2pq cos থিটা এই পাশে নিয়ে এলে প্লাস 2pq cos থিটা আর এই পাশে 0 হয়ে যাবে। তার মানে কত হবে? 4pq cos থিটা সমান 0। দেখো তাহলে পি স্কয়ার সঙ্গে এই পি স্কয়ার কাটলো, কিউ স্কয়ারের সঙ্গে কিউ স্কয়ার কাটলো, তাহলে মাইনাস 2p cos থিটা। এটা 2p cos থিটা আছে আর এই পাশে এটা তো নেই, তাহলে মাইনাস 2p cos থিটা কে এই পাশে নিয়ে এলো, কত হবে? প্লাস 2pq cos থিটা। তাহলে এটা এই পাশে নিয়ে এলে প্লাস 2pq cos থিটা আর একটা 2pq cos থিটা আছে, তাহলে মোট কতটা 2p cos থিটা হবে? তো 2pq cos থিটা, দুটো 2pq cos থিটা মানে 4pq cos থিটা। এবার pq not equal to 0, p not equal to 0 আর q not equal to 0, তাহলে কি হতে পারে? তাহলে cos থিটা সমান 0, তাহলে কি লিখবো? cos থিটা সমান 0 মানে থিটা সমান কত হচ্ছে? 90 ডিগ্রি। তার মানে কি p ও q পরস্পর লম্ব। এর দ্বারা কি হয়ে যাচ্ছে? p ও q পরস্পর লম্ব। তাহলে কি হচ্ছে? অতএব p এবং q, p ভেক্টর এবং q ভেক্টর কি হচ্ছে? পরস্পর লম্ব হয়ে যাচ্ছে। হ্যাঁ, পরে কোশ্চেন এসছে, এটাও এসছে কিন্তু পরীক্ষাতে এসছে, এটা খুব ইম্পর্টেন্ট। a সমান দেওয়া আছে 5i ক্যাপ ল্যামডা j ক্যাপ প্লাস k ক্যাপ, b সমান দেওয়া আছে i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ। পরস্পর লম্ব হলে ল্যামডার মান কত? খুব সোজা। এরা পরস্পর লম্ব মানে এদের ডট প্রোডাক্ট কত হবে? 0। মানে কি ডট গুণ 0 হয়ে যাবে, খুব সহজ। দেখো এরা পরস্পর লম্ব বলছে, তার মানে কি বলতে পারি না a ডট b সমান কত? 0। আর a ডট b আছে, দেখো দেখো তাহলে a ডট b মানে কি i এর সঙ্গে i এর গুণ হবে, j এর সঙ্গে j এর গুণ হবে, k এর সঙ্গে k এর গুণ হবে। i ডট i 1 তাহলে কত? 5 আর এখানে এর সহগ 1, তার 5 কে 5 তার 5। তারপর কি হচ্ছে? প্লাস মাইনাসে মাইনাস j ডট j 1 তাহলে ল্যামডা ইনটু 2 তাহলে 2 ল্যামডা
প্লাস কে ডট কে কত 1 আর প্লাসে প্লাসে প্লাস, তাহলে প্লাস 1 সমান কত 0। আবার দেখো 5 ইনটু 1 মানে 5, i ডট i যদি ডট গুণ এটা, তাহলে এটা ডট গুণ তো, তাহলে i ডট i 1, তাহলে শুধু 5। তারপর ল্যামডা ইনটু -2, তাহলে 2 ল্যামডা, j ডট j কত 1, এখানে কিছু নেই, এখানে 1 এখানে 1, তাহলে 1 1 কিছু নেই মানে 1 ধরবো, 1 ইনটু 1 মানে 1, k ডট k মানে কিন্তু 1, তার মানে 1 হবে। তাহলে কি আসছে জানা, এখানে কি আসছে 5 থেকে 6, তাহলে 6 মাইনাস 2 ল্যামডা ইজ ইকুয়াল টু 0। দেখো 5 থেকে 6, তাহলে 2 ল্যামডা ইজ ইকুয়াল টু কত 6, তাহলে বা ল্যামডা ইজ ইকুয়াল টু কত হচ্ছে আমাদের 3। তাহলে ল্যামডার মান কত চেয়েছে, ল্যামডার মান 3 বেরিয়ে গেল। খুব সহজ তাই না, খুব সহজ। ঠিক আছে, তোমরা দেখবে তাহলে এগুলো পরীক্ষা খুব এসছে, খুব সহজ কিন্তু। হ্যাঁ আচ্ছা, এবার পরবর্তী কোশ্চেন আসছি। ঠিক আছে, হ্যাঁ পরবর্তী কোশ্চেন কি আসছে না 2p এবং p পরস্পর একটি নির্দিষ্ট কোণে আনত, মানে দুটো ভেক্টর 2p এবং p এটা নির্দিষ্ট কোণে আনত। বলছে প্রথম ভেক্টরটিকে দ্বিগুণ করলে, ঠিক আছে, প্রথম ভেক্টর অর্থাৎ 2p টাকে যদি 4p করি তাহলে লব্ধি ভেক্টর কত হয় 3 গুণ হয়। ঠিক আছে, তাহলে তোমাকে কি বলেছে, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা করা যাক। ঠিক আছে, তাহলে কি বলছে 2p এবং p এরা পরস্পর একটি নির্দিষ্ট কোণে আনত। ঠিক আছে, তাহলে এদের লব্ধি ভেক্টরটা আমি নির্ণয় করি। ঠিক আছে, আচ্ছা তাহলে এক্ষেত্রে r স্কয়ার সমান কত হবে না 2p এর হোল স্কয়ার প্লাস p স্কয়ার প্লাস 2p প্লাস আবার 2 ইনটু 2p ইনটু p cos থিটার কত আছে 4p স্কয়ার প্লাস p স্কয়ার প্লাস 4p স্কয়ার cos স্কয়ার থিটা মানে কত হচ্ছে p স্কয়ার কমন দেখো 5 প্লাস 4। এবার বলছে যে যদি এটাকে তুমি ডাবল করো তাহলে লব্ধি ভেক্টরটা 3 গুণ হয়ে যায়, তার মানে কত দাঁড়াচ্ছে, এটা প্রথম করে দ্বিতীয় ক্ষেত্রে কি দাঁড়াবে 3r এর হোল স্কয়ার সমান কত দাঁড়াচ্ছে এটা ডাবল, তাহলে 4p এর হোল স্কয়ার প্লাস p স্কয়ার প্লাস 2 ইনটু 4p ইনটু p cos থিটা মানে কত দাঁড়াচ্ছে দেখো 4 4 16 কে 17 তাই না, তাহলে 17p স্কয়ার প্লাস 4 2 8 8p স্কয়ার cos থিটা p স্কয়ার কমন নিয়ে নাও, তাহলে কি আসছে 17 প্লাস 8 cos থিটা। এবার তুমি এইটা বাই এইটা করো, এইটা এটা দুটো কমন করো, তাহলে কি হবে r স্কয়ার কাটবে। ঠিক আছে, এটা দেখো তাহলে 3 দিকে 9 স্কয়ার 3 দিকে 9 হবে, তাহলে 1 বাই বাটারে বলতে পারি এটা তাহলে এইটা সর্বদান আসছে দাঁড়াতে ওটা দেখো, তাহলে এই p স্কয়ার কাটবে, তাহলে 5 প্লাস 4 cos থিটা বাই 17 প্লাস 8 cos থিটা r স্কয়ার কাটলো। ঠিক আছে, তো এটাকে যদি p স্কয়ার ধরতে পারো কোনো সমস্যা নেই। তাহলে r স্কয়ার কাটবে, দেখো এইটা বাই এইটা করলে আমি এইটা বাই এইটা করব। ঠিক আছে, খুব সহজ দেখে নাও, তাহলে r স্কয়ার কেটে গেল, তাহলে 1 বাই 9 হবে, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে 1 বাই 9 সমান কি দাঁড়াচ্ছে 5 প্লাস 4 cos থিটা এদিকে থাকছে 7 প্লাস 8 cos থিটা। ঠিক আছে, কোনাকুনি গুণ করো কি আসছে দেখো 9 5 45 আর 9 4 36, তাহলে 45 প্লাস 36 cos থিটা সমান কত হিসেবে গুণ করো 17 প্লাস 8 cos থিটা, তাহলে কি কি আছে দেখো
তাই এটা দেখো 28 হবে, 36 থেকে এটা 28, তার মানে কি দাঁড়াচ্ছে না দেখো তো, মানে 28 cos থিটা সমান -28, তার মানে কত দাঁড়াচ্ছে তাহলে cos থিটা সমান কত দাঁড়াচ্ছে -1, মানে থিটা কত হচ্ছে 100। তাহলে ভেক্টর দুটি মধ্যবর্তী কোণ কত হবে, তাহলে উত্তরটা তাহলে কি হবে, ভেক্টর দুটি মধ্যবর্তী কোণ কত হবে 180 ডিগ্রি। ভেক্টর দুটি মধ্যবর্তী কোণ কত হবে তাহলে 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে তোমার কি বলেছে যে 2p এবং p পরস্পর একটি নির্দিষ্ট কোণে আনত, প্রথম ভেক্টরটিকে দ্বিগুণ করা হলো, তাহলে লব্ধি ভেক্টর 3 গুণ, প্রথম ভেক্টর মানে 2p টাকে 4p করব, লব্ধি ভেক্টর r ছিল 3r হবে কোণে, এটা দেখো। তাহলে ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ বের করতে বলেছে, কত হয়ে গেছে। এবার বলেছে a b দুটো ভেক্টর দেওয়া আছে, a প্লাস বরাবর একক ভেক্টর নির্ণয় করো। এটা খুব সোজা, a প্লাস b বের করব, তারপর তার একক ভেক্টরের যে ফর্মুলা, কোন একটা ভেক্টর বাই তার মান দিলে একক ভেক্টর পেয়ে যাবো, একদম খুব সহজ, দেখো। তাহলে প্রথম তাহলে a প্লাস b বের করব, তাহলে a প্লাস b কত দাঁড়ায় বলো, 5 5 10 i ক্যাপ, তারপর 3 আর 2 কত হচ্ছে 5 j ক্যাপ, আর মাইনাস কেটে গেল, -4 কে আর +4 কে কেটে থাকছে না। এবার তাহলে কি জানাচ্ছে মড অফ a প্লাস b কত হবে বলো, মড অফ a প্লাস b কত হবে, রুট ওভার অফ 10 স্কয়ার প্লাস 5 স্কয়ার, মানে রুট ওভার 125, মানে 5√5। তাহলে এবার কি বলতে হচ্ছে একক ভেক্টর, তাহলে এইটা একক ভেক্টর মানে কি, a ভেক্টর প্লাস b ভেক্টরের বাই তার মড অফ a প্লাস, হ্যাঁ তাহলে কি বের হবে মানটা বলো, ঠিক আছে কি মান বের হবে, তাহলে এটা কি বের হবে বলো, ঠিক আছে তাহলে এটা কি বের হবে, এটা 10 i ক্যাপ প্লাস 5 j ক্যাপ, এটা হচ্ছে 5√5, 5 কমন নাও, তাহলে 2 i ক্যাপ প্লাস j ক্যাপ বাই 5√5, 5 5 কাটা, তাহলে কত হচ্ছে 2/√5 i ক্যাপ প্লাস 1/√5 j ক্যাপ। খুব সহজ, জাস্ট আমি অঙ্কটার সঙ্গে তোমাদের পরিচিত করে দিলাম, পরীক্ষাতে আসে অঙ্কটার সঙ্গে একটু পরিচিত করে দিলাম, খুব সহজ অঙ্ক। দেখো বলেছে যে তোমাদের আবার বলতে পারে a - b বরাবর একক ভেক্টর নির্ণয় করতে বলে, তাহলে তখন a + b জায়গায় কি লিখবো, a - b, তখন এটা থেকে এটা বাদ দেবো, বাদ দিলে একটা ভেক্টর পাবো, তার মান এভাবে বের করব, তারপর একক ভেক্টর নির্ণয় করতে হবে, এভাবে ফর্মুলা বসিয়ে দিলে একক ভেক্টরটা পেয়ে যাবো, ঠিক আছে খুব সহজ কিন্তু। হ্যাঁ তারপর বলেছে a ভেক্টর b ভেক্টর দেওয়া আছে, তাহলে a b বাহু বিশিষ্ট সামান্তরিক ক্ষেত্রফল নির্ণয় করো। তো সামান্তরিক ক্ষেত্রফল নির্ণয় করতে হলে কি করতে হবে, a × b, আর একটা যদি ত্রিভুজের ক্ষেত্রে বলে একটা সামান্তরিক দেওয়া আছে, বলছে ওই সামান্তরিকের দুটি সমান ত্রিভুজকে বিভক্ত করছে একটি কর্ণ, তার মধ্যে একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে, তখন তোমাদের কি করবে, সামান্তরিক ক্ষেত্রফল বের করবে, তাকে 2 দিয়ে ভাগ করে দিলে ত্রিভুজের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। আর সামান্তরিক ক্ষেত্রফল কি করে নির্ণয় করব, ক্রস গুণ, দুটো বাহু দেওয়া আছে তার ক্রস গুণ করলে সামান্তরিক ক্ষেত্রফল বেরিয়ে যাবে, ঠিক আছে। দেখো অঙ্কটা দেখো, তাহলে উত্তর, তাহলে a × b বের করব আমরা, তাহলে কি হবে, ডিটারমিনেশনের পদ্ধতি করি, ডিটারমিনেন্ট পদ্ধতি করি খুব সহজ। তাহলে প্রথম লিখব কি i ক্যাপ j ক্যাপ k ক্যাপ, এর 1 1 1 তিনটে ভেক্টর হলো 1 1 1, b কত 2 - 1 -1, 2 - 1 -1, তাহলে করো, তাহলে এটা বাদ, তাহলে 1 তাহলে -1 হচ্ছে +1, দেখো এটাতে কত হবে -1, এটা মানে প্রথমে এটা গুণ করব, তারপর এটা গুণ করব, এটা গুণ করলে কত হবে -1, এটা গেল তো -1, আর -1 মানে কত +1, যেটা ক্রস গুণের ফর্মুলা, যেটা ক্রস গুণের ফর্মুলা, ঠিক আছে। তারপর কি আছে, এবার আসছি এটা বাদ, এটা 2 একে, সরি এটা i ক্যাপ, এটা i ক্যাপ প্লাস এই যখন যখন j এর এটা i কম্পোনেন্ট নিলে এটা বাদ এটা নিয়ে করব, j যখন নেব যেটা চেপে রাখবো এই দুটো নিয়ে করব। তাহলে প্রথম নিয়েছি কত, উপর নিচ নিচ উপর, বা নিচ উপর উপর নিচ, এটা যখন বাদ, তাই এটা j যখন নিয়েছি j কম্পোনেন্টটা বাদ, 2 একে 2
তারপর কি নেব, এক একে এক মানে মাইনাস এক আর মাইনাস মাইনাসে প্লাস এক। তারপর কি নিচ্ছি, কে যখন নিচ্ছি এটা বাদ, মাইনাস ওয়ান, এটা হচ্ছে জে। দেখো এটা যখন নিচ্ছি কি হবে, মাইনাস ওয়ান টু একে টু, মাইনাস টু কে কে। ঠিক করে দেখে নাও। তাহলে কি আসছে, এটা তো থাকছে না, দেখো মাইনাস ওয়ান প্লাস ওয়ান থাকছে না, তাহলে কি হবে, থ্রি জে মাইনাস থ্রি কে। ঠিক আছে, এবার সামন্তরিকের ক্ষেত্রফল কত, তাহলে এটা আমার ভেক্টর ফর্ম, এটা ক্ষেত্রফল তো ভেক্টর রাশি, তার ভেক্টর ফর্মটা বেরোলো। এবার সামন্তরিকের ক্ষেত্রফলের মানটা বের করো। ঠিক আছে, তাহলে সামন্তরিকের ক্ষেত্রফল, তাহলে কি হবে, মড অফ এ ক্রস বি, তাহলে কত হচ্ছে রুট অফ এটা 3 স্কয়ার প্লাস কত হবে রুট 18 মানে কত 3√2 এত বর্গ একক। খুব সহজ, দেখো খুব সহজ। দেখো যদি বলে দুটো ভেক্টর দেওয়া আছে সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে বলে, কিছু না, শুধু তুমি ওটা ক্রস গুণ করে দেবে, ক্রস গুণ করে দিলে হয়ে গেল। হ্যাঁ, খুব সহজ। আচ্ছা, এর পরবর্তী আমরা আসছি। আমি যেটা তোমাদের বারবার বলছি, দেখো এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা অবশ্যই কেয়ারফুলি খাতাতে লিখে রেডি করবে, এটা একদম পরীক্ষাগুলোতে অবশ্যই আসবে। আমরা এইচএস লেভেলে যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম রয়েছে, যে সমস্ত জয়েন্ট হোক, মেডিকেল হোক, নার্সিং হোক, এইচএস পরীক্ষা হোক, যা সব পরীক্ষাগুলো রয়েছে, এগুলো থেকে আসবে 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 একদম। তোমরা ভালো করে দেখো, ঠিক আছে? খুব সহজ সহজ প্রশ্ন, শুধু আমি একটু করে তোমাদের পরিচয় করে দিচ্ছি। দেখো যখন আমরা কোনো কোশ্চেনের সঙ্গে পরিচিত হই না, তখন সেটা আমাদের কাছে খুব কঠিন বলে মনে হয়। ফিজিক্সটা কঠিন নয়, ফিজিক্সটাকে যদি আমরা ভালোবেসে গ্রহণ করি সেটা তাহলে কঠিন নয়। সেই জন্য বলছি তোমরা ভালোবেসে তাকে গ্রহণ করার চেষ্টা করো, ঠিক আছে? সতেরো বলছে যে এ এবং বি দুটি ভেক্টর দেওয়া আছে, এমন একটি ভেক্টর নির্ণয় করো যার মান বি এর সমান। তাহলে বি এর মানটাকে বের করবে। এমন একটা ভেক্টর নির্ণয় করতে বলেছে যার মান কি বলেছে বি এর সমান, তাহলে আমি বি এর মানটাকে বের করি, তাই নাকি? হ্যাঁ, তাহলে বি কি দেওয়া আছে, আমি তাহলে মড অফ বি বের করি। মড অফ বি যা বি তা স্যার কত আসছে, রুট ওভার অফ 7 স্কয়ার প্লাস 24 স্কয়ার মানে কত 7 7 49 আর 24 24 576 মানে কত আসছে 625 মানে কত 25। এবার বলছে যে এমন একটি ভেক্টর নির্ণয় করো যার মান b এর সমান, মানে b এর সমান কিন্তু অভিমুখ কি বলেছে এর সমান্তরাল। তাহলে এর সমান্তরাল মানে কি, a বরাবর একক ভেক্টর নির্ণয় করতে হবে। তাহলে আমি একক ভেক্টর নির্ণয় করছি, সাফিক্স a দিলাম, মানে a ভেক্টর বরাবর একক ভেক্টর। তাহলে কি হবে না a ভেক্টর বাই মড অফ a, তাহলে a ভেক্টর কি আছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ বাই মড অফ a মানে কত 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার মানে কত 3 প্লাস 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ বাই নিচে কত 5। এবার আমি নির্ণয় ভেক্টরটি বা নির্ণয় ভেক্টর নির্ণয় করব। তাহলে a এর সমান্তরাল ভেক্টর কি করব, তাহলে a ভেক্টর এর সমান্তরাল ভেক্টর, সমান্তরাল নির্ণয় ভেক্টর, যেটা নির্ণয় করতে বলেছে, হ্যাঁ নির্ণয় ভেক্টর। আমি জানলাম x, এই ভেক্টরটা এর মান কি পাবো না এই মড অফ b ইনটু n ক্যাপ। ঠিক আছে, তাহলে মানটা বসাও, কি আসছে দেখো b মানে কত, তাহলে
তাহলে এখানে 25 ইন্টু n স্কয়ার মান কত 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, নিচে কত 5, 5 5 25, কত হবে 5 3 15i ক্যাপ প্লাস 20j ক্যাপ। দেখো অঙ্কটা কিছু কঠিন নয়, কিন্তু তোমরা পরিচিত নয় তাই তোমাদের কঠিন বলে মনে হচ্ছে। বলছে যে একটি ভেক্টর নির্ণয় করো, দুটো ভেক্টর দেওয়া আছে, বলছে যার মান অপর একটি ভেক্টরের মানের সঙ্গে সমান, অভিমুখ আর একটা ভেক্টরের সঙ্গে সমান। দেখো একটা এ ভেক্টর এবং বি ভেক্টর দেওয়া আছে, আমার ভেক্টর নির্ণয় করো যার মান কার সমান, এই বি এর সমান কিন্তু অভিমুখের। তাহলে কি হবে অঙ্কটা, যেটা খুব নিজেদের মধ্যে কঠিন মনে পড়ছে একদম। যার অভিমুখে বলেছে তার একা ভেক্টর নির্ণয় করবো, আর যার মান বলেছে তার মান নির্ণয় করবো, করে দিলে হয়ে যাবে অঙ্কটা খুব সহজ। এবার বলেছে যে এ ভেক্টর বি ভেক্টর দেওয়া আছে, ঠিক আছে, এ ভেক্টর এবং বি ভেক্টর দেওয়া আছে। এ আছে i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস k ক্যাপ, বি দেওয়া আছে 3i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস k ক্যাপ। ভেক্টর দুটি লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর। তাহলে আগে লব্ধি ভেক্টরটা নির্ণয় করে ফেলি, তাই তো নাকি? হ্যাঁ, আগে লব্ধি ভেক্টরটা নির্ণয় করি। তাহলে লব্ধি ভেক্টর, লব্ধি ভেক্টর তাহলে আর এর তাহলে এই দুটো যোগ করো, 3 1 4, তাহলে 4i ক্যাপ প্লাস 4 আর -5, তাহলে -j ক্যাপ, -j ক্যাপ, তারপর 1 1 2 প্লাস 2k ক্যাপ। দেখো আগে লব্ধি ভেক্টরটা ঠিক আছে কিনা দেখো। তাহলে 3 আর 1 4 প্লাস 4 আর -5, তাহলে -j ক্যাপ হয়, মাইনাসটা বেশি আছে আর 1 আর 2k হয়ে গেল। এবার কি বলছে, লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর। খুব সহজ, একদম খুব সহজ। তাহলে আমরা কি করব, এটাকে যদি n ক্যাপ ব্র্যাকেট এটা r দিই, তাহলে কি দাঁড়াচ্ছে না r ভেক্টর বাই মড অফ r ভেক্টর। খুব সহজ। তাহলে এটা কি বসাবো, এটা তাহলে 4i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ, বাই তার মানটা এটা বসাবো 4 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, মানে কি দাঁড়াচ্ছে এটা 4 4 16, 16 20 21, তাহলে 4 বাই রুট 21 i ক্যাপ মাইনাস j বাই রুট 21 প্লাস 2 বাই রুট 21 k ক্যাপ। একদম খুব সহজ, শুধু একটু পরিচিত হওয়া। এগুলো কিন্তু প্রত্যেকটা অঙ্কই পরীক্ষাতে এসেছে। এবার বলছে যে a এবং b ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করো। দেখো যখন দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলবে না, তখন তোমরা ক্রস প্রোডাক্টও করতে পারো, অর্থাৎ ক্রস গুণও করতে পারো, ডট গুণও করতে পারো। খুব সহজ। কিন্তু আমরা কিভাবে নির্ণয় করব, এভাবে দেখো, cos থিটা সমান কি লিখব, a ডট b বাই মড অফ a আর মড অফ b। এই ফর্মুলা ফেলে দিলে হয়ে যাবে। তাহলে আগে মড অফ a, আচ্ছা a ডট b কত বেরোচ্ছে দেখো, গুণ করো, 2 3 6, 2 3 6, তারপর মাইনাস 2, তারপর হচ্ছে মাইনাস 4 মানে কত 0। তাহলে এখানে 0 0 বাই সামথিং মানে কিন্তু 0 বেরোবে মানটা, ঠিক আছে, 0 বাই সামথিং মানে 0 বেরোবে, মানে cos থিটা সমান 0, তাহলে থিটা সমান কত হবে 90 ডিগ্রি, ঠিক আছে। আর যাই হোক, তাহলে এবার মড অফ a বের করো। মড অফ a বের করলে কত বেরোবে দেখো, 2 3 4, এই যে রুট ওভার অফ 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার। দেখো 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার, মানে 2 3 4, 2 3 4 4 4 8 1 9, মানে রুট ওভার 9 মানে কত 3। আর মড অফ b বের করো। মড অফ b বের করলে কত আসছে, মড অফ b বের করলে কত আসছে, রুট ওভার অফ 3 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 4 স্কয়ার, মানে কত আসছে 9 প্লাস 1 10 প্লাস 16, রুট ওভার অফ 26। দেখো ঠিক করে, তিনদিকে 9 9 আর 16 25 26। তাহলে কি জানো, তাহলে cos থিটা সমান কত আসছে 0 বাই কত আসছে 3 ইনটু রুট 26,
3√26 মানে 0। তাহলে cos থিটা সমান 0 মানে তার কত আছে cos থিটা সমান 0 মানে cos থিটা সমান কত হবে cos 90 ডিগ্রি মানে থিটা সমান কত হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে 90 ডিগ্রি। তাহলে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত তাহলে হবে 90 ডিগ্রি। তো নির্ণয় করতে হয়ে গেল খুব সহজ। হ্যাঁ তাহলে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলে তুমি ক্রস গুণ করতে পারো আবার ডট গুণও করতে পারো। এটাকে আবার ক্রস গুণ করলেও হয়ে যাবে। তখন sin থিটা দেবো a ক্রস b দেবো নিচে মড a মড b দেবো হয়ে যাবে কোনো সমস্যা নেই। দেখো একটা কথা দেখো প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য আমি অনেক খেটে রেডি করেছি। তোমরা অবশ্যই প্রশ্নগুলো খুব ভালো করে দেখবে। পরীক্ষায় আসবে সেই ধরনের প্রশ্নকে আমি সাজেস্টিভ করে তোমাদের জন্য রেডি করেছি। তোমরা কিন্তু ভালো করে লিখে লিখে রেডি করবে, ঠিক আছে? খাতাতে সুন্দর করে লিখে লিখে রেডি করবে। আমি তোমাদের কোশ্চেনগুলো সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। দেখো পড়া থেমে রাখা যাবে না। আমার সঙ্গে তোমরা চলতে থাকো, আমি তোমাদের সঙ্গে চলছি, তোমরাও আমার সঙ্গে চলতে থাকো। পড়া আমরা সমাধানে কিন্তু এগিয়ে নিয়ে যাবো, দেখি আমাদেরকে পরাস্ত করতে পারে। তাহলে এবার আসছে পরের প্রশ্ন। এক ব্যক্তি 2 কিমি বেগে হাঁটছে এবং একটা বৃষ্টি কিন্তু এভাবে 2 কিমি বেগে উল্লম্বভাবে পড়ছে। তাহলে বৃষ্টির প্রকৃত বেগ নির্ণয় কর। তার মানে এখানে কিন্তু রিলেটিভ ভেলোসিটি চলে এসেছে। আমি তোমাদের রিলেটিভ ভেলোসিটি পড়িয়েছি, সেই রিলেটিভ ভেলোসিটি কিন্তু এখানে চলে এসেছে, ঠিক আছে? তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে একজন ব্যক্তি কিন্তু এইভাবে ইউ বেগে ধরো সে যাচ্ছে, বৃষ্টির ফোঁটাটা কিন্তু এইভাবে নিচের দিকে কিন্তু ভি বেগে পড়ছে। তখন আমরা কি করি অ্যাকচুয়ালি তখন বৃষ্টির ফোঁটাটা এইভাবে পড়ছে, এটাকে বৃষ্টি, এটাকে মানুষ বা লোক, তাহলে তখন আমরা কি করি এইটাকে পিছন দিকে বাড়াই। তাহলে এটা হচ্ছে আমার কি হয়ে যায় মাইনাস ইউ আর বৃষ্টির আপেক্ষিক বেগটা এইভাবে হয়, এটাই হচ্ছে আমরা কি ধরি ডব্লিউ। তাহলে এটা ভি হলে এটা কি হয়ে যায় এটা ইউ হলে এটা ইউ, তাই না? তো এটা মাইনাস ইউ হয়ে যায়। তাহলে এখন আমরা আপেক্ষিক বেগ নির্ণয় করব। তাহলে বৃষ্টির প্রকৃত বেগ কত হবে এখানে? হ্যাঁ এইটা ডব্লিউ, ডব্লিউ মানে কি ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার। এই কোণটা কত ডিগ্রি হবে? এই কোণটা 90 ডিগ্রি, তাই না? তাহলে কি আসছে তাহলে বৃষ্টির প্রকৃত বেগ আপেক্ষিক বেগ হবে বৃষ্টির প্রকৃত, সেটা ডব্লিউ ধরলাম, সেটা কত হবে রুট ওভার অফ ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার। কত আসবে 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার মানে কত হচ্ছে 2√2 এত কিমি পার ঘন্টা। এবার আসছে কি বেগ নির্ণয় করো, আরেকটা দিক নির্ণয় করতে বলেছে। কি নির্ণয় করতে বলেছে? দিক। বেগ নির্ণয় করো, আর হচ্ছে দিক। এটাও পরীক্ষা আছে, দিক নির্ণয় করো মানে কি বের করতে বলেছে? এটার এই অ্যাঙ্গেলটা আমাকে বের করতে বলেছে, এই অ্যাঙ্গেলটা এই কোণটা আমাকে কিন্তু বের করতে বলেছে। তাহলে tan থিটা সমান কি আসবে u বাই v, tan থিটা সমান কি আসবে tan থিটা সমান কি আসবে u বাই v। u মানে 2 বাই 2 মানে 1 মানে থিটা কত আসবে 45 ডিগ্রি। হ্যাঁ তাহলে বৃষ্টির ফোঁটাটা কি হচ্ছে উলম্বের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে 2√2 বেগে নিচে নামবে, ঠিক আছে? তাহলে আমি কি লিখবো বৃষ্টির ফোঁটা কত আসবে উলম্বের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে 2√2 এত কিমি পার ঘন্টা বেগে নিচের দিকে পড়বে। সহজে বুঝতে পেরেছো? হ্যাঁ এটা কিন্তু রিলেটিভ ভেলোসিটির অঙ্ক আমি বা আপেক্ষিক বেগের অঙ্ক আমি তোমাদের পড়িয়েছি।
আমি দরকার পড়লে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো তোমাদেরকে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষা এসছে। দেখো যে সমস্ত অঙ্কগুলো পরীক্ষায় আসতে পারে আমি কিন্তু সেই সব অঙ্ক নিয়েই তোমাদের জন্য তৈরি করছি, তার জন্য তোমরা অবশ্যই ভালো করে দেখবে, ঠিক আছে। পরের প্রশ্নটা আসছে যে a প্লাস বি সমান সি, মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান সি ভেক্টর, আবার তার শুধু এ প্লাস এর মান প্লাস বি মান সমান সি, তাহলে এ এবং বির মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলেছে। খুব সহজ, খুব সহজ, দেখো খুব সহজ অঙ্কটা। দেখো আমি এইটা সি সমান কি লিখতে পারি, মড অফ সি ভেক্টর সমান কি আসবে, এটা করলে কি আসবে, রুট ওভার অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos থিটা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে যদি সি স্কয়ার করি তাহলে কত আসছে আমাদের, এটা একটা সি পাচ্ছি, আবার একবার সি সমান কি পাচ্ছি, আর একবার সি সমান কি পাচ্ছি, a প্লাস বি, কি পাচ্ছি, a প্লাস বি। তাহলে আমি এই সির জায়গায় এটা বসিয়ে দিতে পারি, তাহলে কি বসাবো না, a প্লাস বি সমান রুট ওভার অফ a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos থিটা। তুমি উভয় পক্ষে এবার স্কয়ার করো, উভয় পক্ষে কি করবে, স্কয়ার করো, উভয় পক্ষে স্কয়ার করো, উভয় পক্ষে স্কয়ার করলে কি আসবে না, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab সমান a স্কয়ার করলে রুটটা উঠে যাবে, কি আসবে, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos থিটা। তাহলে a স্কয়ার কাটবে, b স্কয়ার কাটবে, 2ab কেটে যাবে, তার মানে কি আসবে, cos থিটা মানে 2ab cos থিটা সমান 2ab, মানে cos থিটা সমান কত আসবে 1, মানে 0 ডিগ্রি। তাহলে কি আসছে, তাহলে a b এর মধ্যবর্তী কোণ কত হবে 0, মানে a b পরস্পর সমান্তরাল, ঠিক আছে। হ্যাঁ, তাহলে তোমাকে যদি বলি তাহলে a b ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় কত হবে 0 ডিগ্রি, মানে কি a b পরস্পর সমান্তরাল। পরে একটা বলছে y অক্ষের সঙ্গে a ভেক্টরটি কত কোণ নির্ণয় করবে সেটা করো, ঠিক আছে। তাহলে y ভেক্টরের সঙ্গে a ভেক্টর কত কোণ করবে, দেখো y অক্ষ বরাবর একক ভেক্টর কি হয় j ক্যাপ, y অক্ষ বরাবর একক ভেক্টর কি হয় j ক্যাপ। তো দেখো কি করছিল, কোণ নির্ণয় করতে বলছে, আমি যদি করি j ক্যাপ, ধরো a ভেক্টর ডট j ক্যাপ, তাহলে কি আসবে, তাহলে 3i ক্যাপ মাইনাস j ক্যাপ ডট j ক্যাপ, j ডট i 0 আর j ডট j কত 1, তাহলে মাইনাস 1 কত হবে মাইনাস 1, আর a ডট j কত হবে aj cos থিটা, aj। আচ্ছা, তাহলে a ভেক্টরের মানটা বের করে নি, a ভেক্টরের মান কত হবে রুট ওভার 3 স্কয়ার প্লাস 1 স্কয়ার, মানে কত রুট 10, তাই না, 3 3 কে 9 কে 10, রুট 10। সরি, আচ্ছা এখানে এই ভেক্টরটাকে রুট 3 দেওয়া আছে, এটাকে রুট 3 দেওয়া আছে, তাহলে একটু ভুল হয়ে গেল, তাহলে এখানটা আমি রুট 3 স্কয়ার দেব, একটু মিস্টেক হয়ে গেল, এখানে কিন্তু রুট 3 আছে, এখানে কি আছে রুট 3, তাহলে আমি এখানে কি দেব, তাহলে এর মানটা নির্ণয় করার সময় কি দেব, রুট 3 স্কয়ার প্লাস 1 স্কয়ার, মানে কত দাঁড়াচ্ছে 3 প্লাস 1 মানে কত 4, মানে কত 2। সবাই আবার দেখো, অ্যাকচুয়ালি a আছে কি রুট 3i ক্যাপ মাইনাস j ক্যাপ, রুট 3i ক্যাপ মাইনাস j ক্যাপ। আচ্ছা, তাহলে এখানে যখন ডট গুণ নিচ্ছি তাহলে j ডট মানে a ডট j করলে, যেহেতু আমি y অক্ষের সঙ্গে কোণ নির্ণয় করতে চাইছি তাহলে y অক্ষ বরাবর একক ভেক্টর নেব, y অক্ষের সঙ্গে a ভেক্টর কত কোণ করেছে, তার মানে আমি y বরাবর y অক্ষ বরাবর একক ভেক্টর নেব, তাহলে y অক্ষ বরাবর একক ভেক্টর কি হয় j ক্যাপ, তাহলে a ডট j মানে 3i ক্যাপ নিলাম -1, তাই না, i ডট j 0 হবে, j ডট j -1 হয়ে গেল, আর ভেক্টর a এর মান বেরিয়ে গেল 2, আর j ভেক্টরের মান কত, যেহেতু একক ভেক্টর তার মান কত 1, তাহলে আমি এটাতে করলে কি আসছে, তাহলে আমার এটা a
আর যে ভেক্টরের মান তো 1, তাহলে 1 তো 1, a cos থিটা সমান কত হচ্ছে -1, এটার মান কত, এইটার মান কত 2, তাহলে এটাকে আমি কি করতে পারি, বা কি করতে পারি না 2 cos থিটা সমান -1 বা cos থিটা সমান -1/2 মানে cos 240 ডিগ্রি। তাহলে নির্ণয় কোণ কত হবে, তাহলে থিটা 240 ডিগ্রি, থিটা তাহলে কত আসছে, থিটা আসছে 240 ডিগ্রি। তাহলে আমার এই অপশনটা তাহলে ঠিক আছে, তাহলে সি অপশনটা চলে আসছে, তাহলে আমি সি অপশনটা পেয়ে যাচ্ছি। তাহলে কি বলছে, তাহলে y এর সঙ্গে এ ভেক্টরটা কত কোণ করছে 240 ডিগ্রি। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসছে, এটা দেখো। আচ্ছা পরের নাম্বারে আসছি, বলছি যে দুটি ভেক্টরের ক্রস গুণ ও ডট গুণের অনুপাত 1/√3, তাহলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করো। দেখো সমস্ত ফর্মুলা তোমাদের জানা, শুধু অঙ্কটার সঙ্গে আমি পরিচয় করিয়ে দিচ্ছি, যে তোমাদের এই ধরনের অঙ্ক আসবে, একটু পরিচিত হয়ে গেলে পরীক্ষা আসলে ও তোমাদের খুব জানা হয়ে যাবে, খুব সুন্দর জানা হয়ে যাবে, ঠিক আছে। দুটি ভেক্টরের ক্রস গুণ ও ডট গুণের অনুপাত 1/√3, একদম সরাসরি করে দিচ্ছি। তাহলে এ বি, তাহলে এ ক্রস বি, দুটো ভেক্টরের ক্রস গুণ, আর ডট গুণ কি হবে এ ডট বি, এর অনুপাত কত বলছে 1/, তাহলে এটার মান, সরি এটা তো ম্যাগনিটিউড বেরোবে, এটার মান দেখো ক্রস গুণ এটা ভেক্টর গুণ, তাই না, এর মান ভেক্টর হয়ে বেরোবে, তাই তো, আর এটার মান তো শুধু মান বেরোবে। তাহলে এটাকে কি আসছে, আসছে এ বি sin থিটা, এখানে n ক্যাপ আসে, কিন্তু যেহেতু ম্যাগনিটিউড নিচ্ছি তাহলে n ক্যাপের মান 1 হয়ে যাবে, তাই না। a ক্রস b মানে কি a b sin থিটা n ক্যাপ আসে, কিন্তু n ক্যাপের মানটা কত হয়ে যাবে 1, কেন না যেহেতু ম্যাগনিটিউড নিচ্ছি মানে একক ভেক্টরের মান তো 1, তা থাকছে না কিছু। আর এটা এর মান কি থাকছে, এটা তো স্কেলার কোয়ান্টিটি আসবে, তাহলে a b cos থিটা মানে 1/√3, তাহলে এটা কাটা, তাহলে কি আসছে a b কাটা, তাহলে কি আসছে tan থিটা, tan থিটা সমান 1/√3, tan কত ডিগ্রি মান 1/√3, tan 30 ডিগ্রি মান, তাহলে থিটা সমান কত দাঁড়াচ্ছে 30 ডিগ্রি, বা এটাকে একটু স্ট্রেট আপ করে দিলাম নাকি, তাই হোক। তাহলে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে 30 ডিগ্রি, তার উত্তরে আমরা কি লিখব, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত আসবে 30 ডিগ্রি। পরের কোশ্চেন দেখো, খুব ইম্পর্টেন্ট, এ এবং বি দুটি একক ভেক্টর, তার একক ভেক্টর মানে কি, দুটি ভেক্টর একক ভেক্টর মানে মড অফ এ সমান 1 আর মড অফ বি সমান কত হবে 1, যে দুটি ভেক্টর বলেছি। বলছে যে এই ভেক্টর দুটি পরস্পর লম্ব, এই ভেক্টর দুটি পরস্পর লম্ব, তাদের মানে এদের ডট গুণ কত হবে 0, তাহলে করে দাও ডট গুণ 0। নেক্সট কন্ডিশন কি আসছে না a প্লাস 2b ডট 5a মাইনাস 4b, এদের এটা কি আসবে 0, তাহলে এটা ডট গুণ এবার করো, a করলে কত হবে 5a স্কয়ার, কত আসবে এটা করো 5a স্কয়ার, 5a স্কয়ার মানে কত 1, তাহলে 5, কারণ একক ভেক্টরের মান তো 1, তাহলে 5, তারপর কি আসছে, আচ্ছা 5a স্কয়ার লিখে দিই আগে, 5a স্কয়ার, তারপর কি আসছে মাইনাস 4a ডট b, মাইনাস 4a ডট b, তারপর 5 দুনে 10 প্লাস 10 b ডট a, তারপর মাইনাস প্লাসে মাইনাস 4 দুনে 2 4 8 b স্কয়ার মাইনাস 8 b স্কয়ার সমান কত 0। এবার আসো, তাহলে 5a স্কয়ার মাইনাস তাহলে 4ab cos থিটা প্লাস 10ab cos থিটা, দেখো a ডট b যা b ডট a, তাই a ডট b কত হবে ab cos থিটা, আর b ডট a কত হবে সেটাও ab cos থিটা, তাহলে বলছি 4ab cos থিটা প্লাস 10ab cos থিটা মাইনাস 8b স্কয়ার,
তাহলে কি দাও এ বি সব তো মান 1, তাহলে কি আসছে এবার মানগুলো সব বসিয়ে দাও, মান বসিয়ে দাও, তাহলে কত হবে 5, আচ্ছা দেখো 10 আর 4 তাহলে কত 6 প্লাস 6, এ বি মান তো 1, তাহলে 6 cos থিটা মাইনাস 8 সমান 0, তাহলে কি দাঁড়াচ্ছে 5 থেকে 8 বাদ গেলে 3, তাহলে কি যাচ্ছে 6 cos থিটা সমান 3। দেখো এটা কত -3 হবে, -3টা বসে গেল +3, তাহলে cos থিটা সমান কত হবে 6/2, cos থিটা কত হবে সরি 3/6, বা cos থিটা সমান কত দাঁড়াচ্ছে হাফ, বা cos থিটা সমান cos কত ডিগ্রি মান হাফ cos 60 ডিগ্রি, তাই না? তার মানে দাঁড়াচ্ছে তাহলে cos থিটা সমান কত দাঁড়াচ্ছে 60 ডিগ্রি, তাহলে থিটা সমান কত দাঁড়াচ্ছে 60 ডিগ্রি। তাহলে দুটি তাহলে এ বি এর মধ্যবর্তী কোণ কত হবে 60 ডিগ্রি, তাহলে বলবো যে এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত হচ্ছে 60 ডিগ্রি। এবার বলছে যদি এ দুটি অসমরেখ ভেক্টর হয় তাহলে এইটা হলে এই ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করো। আচ্ছা দেখো এখানে কিন্তু এ এবং বি কিন্তু একক ভেক্টর কথাও বলে দেয়নি, কিন্তু এই চিহ্ন দেখে আমাদের বুঝে নিতে হবে এটা কিন্তু একক ভেক্টর। দেখো এই ভেক্টরের মাথায় ক্যাপ আছে, বি ভেক্টর মাথায় ক্যাপ আছে, তার মানে কি এই দুটো কি ভেক্টর একক ভেক্টর, কিন্তু কোথাও অঙ্কের মধ্যে কিন্তু বলে দেয়নি যে ওই দুটো একক ভেক্টর। শুধু চালাকি দ্বারা ফিজিক্সে শুধু তোমাদের চালাকি করা হয়। বারবার বলছি খুব ভালো করে প্রশ্নগুলো করবে, খুব খেটে তোমাদের জন্য প্রশ্নগুলো তৈরি করেছি, তোমরা যদি প্রশ্নগুলো না দেখো সব বিফলে চলে যাবে, খুব ভালো করে দেখে তোমরা রেডি করবে। তাহলে এ এবং বি দুটি অসমরেখ ভেক্টর, তাহলে এইটা সমান এটা হলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করো, খুব সহজ। দেখো তাহলে কি হচ্ছে mod of a cap প্লাস b cap সমান কত √3, তাই এটার মান কত আসবে আমাদের, এর মান আসবে √a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা সমান √3, স্কয়ার করে দাও উঠে গেল, এর মান কত দেখো এখানে a ক্যাপ আছে মানে এর মান হচ্ছে 1, b ক্যাপ আছে মানে কত b ক্যাপ আছে মানে কত এর মান কত হবে 1, সব এগুলো মান বসিয়ে দাও, তাহলে কি আসছে আলটিমেটলি এটাতে আমাদের কি আসবে, এটাতে আমাদের কি আসবে তাহলে 1 প্লাস 1 প্লাস 2 cos থিটা সমান 3, এটাও স্কয়ার করব এটাও স্কয়ার করব, তাহলে রুট উঠে যাবে বাস রুট উঠে যাবে, তাহলে 2 cos থিটা সমান কত হবে 1, দেখো 2 cos থিটা সমান কত হবে, দেখো এটা বসে গেলে 3 এ বসে দিলে -2 1, মানে cos থিটা সমান কত হবে তাহলে হাফ, দেখো 2 cos থিটা সমান কি দাও 3 আর পাশে 1 1 2 গেলে কত 3 থেকে 0 দিলে 1, তাহলে 1 আছে, তাহলে 2 cos থিটা সমান 1, তাহলে cos থিটা সমান হাফ, মানে cos কত ডিগ্রি 60 ডিগ্রি, মানে থিটা কত হবে 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, তাহলে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে এখানে 60 ডিগ্রি। তাহলে কি লিখব আমরা দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে 60 ডিগ্রি, হয়ে গেল। আজকে আর নয়, পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আমাদের দেখা হচ্ছে আবার। বারবার বলছি প্রশ্নগুলো পরীক্ষাগুলোতে আসবে, জয়েন্টে আসবে, নিটে আসবে, আইআইটি আসবে, জিমেনে জি অ্যাডভান্স আসবে, ঠিক আছে জি অ্যাডভান্সে আসবে, বিএসসি নার্সিং আসবে, জিএনএমও আসবে। তোমরা প্রশ্নগুলো খুব ভালো করে দেখে খাতাতে লিখে রেডি করো, আমি তোমাদের এত সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। যদি সমস্যা থাকে আমাকে অবশ্যই তোমরা কমেন্টস করবে, ঠিক আছে? তার সঙ্গে সঙ্গে যেটা সবসময় বলি তোমরা লাইক শেয়ার অবশ্যই করবে, করে বন্ধুদের মধ্যে জানিয়ে দেবে, সবাই তারা দেখবে, কেউ তাহলে পড়াশোনাটাকে থেমে থাকবে না, সবাই কিন্তু আমার সঙ্গে সমতালে কিন্তু চলতে থাকবে, ঠিক আছে? আমরা স্টাডিটাকে এগিয়ে নিয়ে যাবো এভাবে, জয়েন্টের জন্য প্রস্তুতি নেবো, নিটের জন্য প্রস্তুতি নেবো, সব কিছুর জন্য আমরা প্রস্তুতি নিয়ে কিন্তু এগোবো। আমি পরবর্তী ভিডিওগুলোতে আরও তোমাদের জন্য মজার পড়া নিয়ে আসছি, ঠিক আছে? সেই অপেক্ষায় তোমরা থাকো, সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে, মন দিয়ে পড়বে।